গত বিধানসভার সময় থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কেন্দ্রীয় বাহিনীর কোলে চড়ে ভোট করবো না বা কেন্দ্রীয় বাহিনীর ভরসায় আমরা ভোটে লড়বো না। এটা আমাদের পশ্চিমবাংলায় 2026 সালে নির্বাচন হতে চলেছে বিধানসভা। এই বিধানসভার আগেই আমাদের পশ্চিমবাংলায় 480 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন হবে। এই কেন্দ্র বাহিনীর উপরে শতরূপ ঘোষ কতটা ভরসা করছেন? শতরূপ ঘোষ তিনি কি কেন্দ্র বাহিনীর উপর ভরসা করছেন, না তিনি জনগণের প্রতি ভরসা করছেন? আর শাসক দল ও বিরোধী দল যে আগামী নির্বাচন, বিধানসভা নির্বাচন হতে চলেছে, কারা সরকার গঠন করবে, শাসক দল না বিরোধী দল? নানা দিকে কল্পনা জল্পনা হতে চলেছে। কিছুই মনে হয় না, কারণ আমরা সিপিআইএম আমরা গত পঞ্চায়েতের আগে থেকে, ইনফ্যাক্ট গত বিধানসভার সময় থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কেন্দ্রীয় বাহিনীর কোলে চড়ে ভোট করবো না বা কেন্দ্রীয় বাহিনীর ভরসায় আমরা ভোটে লড়বো না। এটা বিজেপি করেছিল। বিজেপি আপনাদের মনে আছে, পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু অধিকারী সে আদালতে মামলা করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেছিল। তাদের কি হয়েছে দেখেছেন, ওরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করে যা ভোট পেয়েছিল, আমরা জনগণের বাহিনী নিয়ে ভোট করে বিজেপির থেকে বেশি ভোট পেয়েছিলাম। এবং তৃণমূলকে হারাতে গেলে পশ্চিমবাংলায় ওটাই পথ। কেননা কেন্দ্রীয় বাহিনী এখানে আসলেও ইডি এসে যা করে, সিবিআই এসে যা করে, কেন্দ্রীয় বাহিনী এসেও তাই করে পশ্চিমবাংলায়। ঠিক যখন বাংলার উড়িষ্যা বা বিহারের বর্ডার পার করে যেই পশ্চিমবাংলায় পা রাখে, ওই তখনই কেন্দ্রের সমস্ত বাহিনী তখন মমতার বাহিনী হয়ে যায় পশ্চিমবাংলায়। সুতরাং এই মমতা ব্যানার্জিকে কেন্দ্রের ভরসায় সরানো যাবে না, জনগণের ভরসায় সরাতে হবে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাই আমাদের সব কেন্দ্রীয় বাহিনী ফাহিনীতে যায় আসে না। দেখুন, আমরা কখনো চাই না যে একজন কেউ যে এতদিন ধরে একটা দলের থেকেছে, লড়াইয়ে থেকেছে, একসঙ্গে রাজনীতি করেছে, একসাথে এত সময় কেটেছে, সে চলে যাক। তার বাইরে আলাদা করে যদি ক্ষতি হিসেবে দেখেন, তাহলে সিপিআইএম কখনোই একেবারে সে পাড়ায় যে সিপিআইএম করে থেকে শুরু করে সিপিএমের সর্বোচ্চ নেতা পর্যন্ত, সিপিআইএম কখনোই কোনো নেতা নির্ভর দল নয়। প্রতিকূল ডেফিনেটলি অত্যন্ত, আজকে দল থেকে চলে গেছে বলে আমি কোনো খারাপ কথা বলবো না, অত্যন্ত ভালো ছেলে, অত্যন্ত লড়াকু ছেলে হিসেবে ওকে চিরকাল জেনে এসেছি। তার মানে এই নয় যে এত বড় জননেতা, তাহলে তো সিপিএমে থেকে যখনই ভোটে দাঁড়াতো বিরাট ভোটে জিততো, কখনো তো জেতেনি। প্রতিবারই জমানত বাজেয়াপ্ত হয়েছে। এটা প্রতিকূলের দোষ না, এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা। তেমনই সিপিআইএম যদি প্রতিকূলের জায়গায় যদি আমি প্রার্থী হতাম, আমারও একই ফলাফল হতো। আমি কখনো বলছি না যে প্রতিকূলের দোষ সেটা, কিন্তু আমি এইটা বলার জন্য বলছি যে অতএব যার থাকায় আমি তার ক্যারিজমায় জিতে যাচ্ছি না, সে চলে যাওয়ায় ভাবে হেরেও যাবো, কোনো কারণ নেই। আমরা ওকে আমাদের শত্রু নাকি? আমরা কখনো ভেবেছিলাম নাকি আমরা হঠাৎ অফেন্সিভ হতে যাবোই বা কেন ওর ব্যাপারে? ও ঠিক করেছে ও নিজের পরিবার পাল্টা। যতদিন আমাদের দলে ছিল ততদিন একটা রুচিতে কথা বলতে, এখন যে দলে গেছে তখন সেই রুচিতে কথা বলবে। এখন এই দেখুন, একটা জিনিস আমি বুঝি যে কারুর হতে পারে পরিবারের মধ্যে কারোর বাবার সঙ্গে ঝগড়া হয়েছে, তবে বাবার ওপর রাগ করে কেউ পাশের বাড়ির কাউকে বাবা বলে না। যদি কেউ বলে থাকে তাহলে বুঝতে যাবে যে এর পেছনে অন্য গল্পটা আছে। তাদের প্রত্যেকেরই ভালো ইমেজ রয়েছে। সিপিএমে কি আছে? সিপিএমে তো এমন কেউ নেই যার খাটের তলা থেকে টাকা পাওয়া যায়। সিপিএমে এমন কেউ নেই যে চুরি করে জেল খেটে যাচ্ছে। সিপিএমে যারা আছে সবারই ভালো ইমেজ আছে, এবং বোঝাই যাচ্ছে তৃণমূলে ভালো ইমেজের লোকের অভাব রয়েছে, তাই অন্য দল